25 তারিখ। আচ্ছা, আজকে দেখো চ্যাপ্টার পড়াবো ভূগোল বিষয়ে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আচ্ছা, বায়ুমণ্ডল তোমরা নাম শুনেছো? কাকে বলে বলতে পারবে? বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল দেখেছো কি? দেখি আমরা তো যেখানে বসবাস করি বা গাছপালা পশু পাখি সবকিছু চারিদিকে যে গ্যাসের আবরণ, খালি চোখে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের চারিদিকে চাদরের মতো ঘিরে আছে, ওটাকে কিন্তু হচ্ছে বায়ুমণ্ডল বলে। আজকে পড়াবো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এবারে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস দুটো মূল ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চতার ভিত্তিতে, আরেকটা হচ্ছে উপাদানের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। ঠিক আছে, উচ্চতার ভিত্তিতে দুটো স্তর আছে বায়ুমণ্ডলে। একটা হচ্ছে এই পর্যন্ত যেটা, সেটার নাম হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে, হোমোস্ফিয়ার মানে কি? এই স্তরে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো সমান মাত্রায় থাকে। নাইট্রোজেন থাকবে 77%, অক্সিজেন থাকবে 20%, কার্বন ডাই অক্সাইড থাকবে 0.3%। ঠিক আছে, এগুলো যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ থাকছে, ওটার নাম হচ্ছে হোমোস্ফিয়ার। উচ্চতার ভিত্তিতে দুটো। এর উপরে চলে গেলে বিভিন্ন উপাদান, কোনটা খুব বেশি, কোনটা খুব কম, কোনটা একেবারে নেই। ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 88 থেকে 10,000 পর্যন্ত হেটেরোস্ফিয়ার। এবার আজকে যেটা তোমাদের ডিটেইলস পড়াবো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। ঠিক আছে, উষ্ণতার তারতম্য অনুসারে মূলত বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একদম নিচে যে স্তরে আমরা বসবাস করি, যেখানে প্রতিদিন হচ্ছে ঝড় বৃষ্টি কুয়াশা সমস্ত রকমের দৈনন্দিন আবহাওয়া যত রকমের ঘটনা সেইগুলো হচ্ছে, সেটার নাম হচ্ছে কি? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার তাহলে আমরা কোনটা বুঝতে পারছি? আমরা যে স্তরটা থাকছি কিন্তু ট্রপোস্ফিয়ার। নিরক্ষীয় অঞ্চলে এটা 18 কিলোমিটার। ঠিক আছে, আর মেরু অঞ্চলে সেটা 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তার। এর বৈশিষ্ট্য কি হতে পারে? এই স্তরের প্রথম বৈশিষ্ট্য আমরা বললাম যে ঝড় বৃষ্টি কুয়াশা মেঘ এগুলো হবে। এই স্তরে আরেকটা বৈশিষ্ট্য, যত উপরে উঠবো ধীরে 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 কি হয়, এর হচ্ছে উষ্ণতা কমতে থাকে, কমতে কমতে একদম উপরে দিয়ে গেলে -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। ঠিক আছে, প্রতি 1 কিলোমিটারের সাথে সাথে 6.5 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকে। এবার এর পরে যে স্তর আছে সেটাই কিন্তু আর এগুলো দেখতে পাবো না, ঝড় বৃষ্টি কুয়াশা কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। কিন্তু ওই স্তরে আমরা একটা জিনিস দেখতে পাই, কি বলতো? জেট বিমান ধোঁয়া ছেড়ে ছেড়ে চলে যায়, সবাই তো দেখেছো। ওই স্তরটা কেন যায়? ওই স্তরে ঝড় বৃষ্টি কুয়াশা কিছুই নেই, যার ফলে ওই বিমান চলাচলে কিন্তু কোনো গন্ডগোল হবে না। তাহলে ওই স্তরটার নাম হচ্ছে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। আর তার উপরে যে স্তরটা বলছি এখন স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই স্তরের বৈশিষ্ট্য কি বললাম? ঝড় বৃষ্টি কুয়াশা কোনো কিছুই হয় না, ওর নাম হচ্ছে শান্তমণ্ডল। এই স্তরে আরেকটা বিশেষ কারণে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কি? এই স্তরে হচ্ছে আমরা যখন রোদের সময় বা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি, কি করতে? ছাতাটা কি জন্য ব্যবহার করি? রোদের হাত থেকে বাঁচতে। তেমন এই স্তরে একটা গ্যাস আছে, যে গ্যাসটার নাম হচ্ছে অক্সিজেনের 3টে পরমাণু নিয়ে তৈরি হয়, তার নাম হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস একটা ছাতার মধ্যে ঘিরে আছে। ছাতা যখন আমাদের রক্ষা করে জল বৃষ্টি থেকে, এই স্তরটাও কিন্তু অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এই স্তরটা থাকার জন্য কিন্তু আমাদের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে না। ঠিক আছে, এবার এই স্তরে তাহলে কি হবে? যত উপরে বা ধীরে ধীরে উঠবো, এই আবার ধীরে ধীরে উষ্ণতা কিন্তু -50 যেটা ছিল ট্রপোস্ফিয়ারে, সেটা আবার ধীরে 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 বাড়তে বাড়তে আবার হচ্ছে 0 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, মানে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। এবার দেখো, ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এই জায়গাটা সংযোগ স্তর। হঠাৎ করে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার চলে যাবে, তাহলে এই জায়গাটা যেখানে শেষ ওটা যেখানে শুরু, ওই জায়গাটার নাম ট্রপোপজ
স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, তারপরে যে স্তর আছে মেসোস্ফিয়ার, সেই জায়গাটা এখানে শেষ হচ্ছে। সেই সংযোগ স্তরে 2 থেকে 3 কিলোমিটারে দুটো স্তরের একটা বৈশিষ্ট্য মোটামুটি লক্ষ্য করা যায়। এটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। ঠিক আছে, পজ কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া। ঠিক আছে, এবারে 3 নম্বর 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা কিন্তু এনা জিরো চলে গিয়েছিল, মানে উষ্ণতা বাড়ছিল। এই স্তরটা কিন্তু আবার উষ্ণতা কমে 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 -200 ডিগ্রি সেলসিয়াসে যায়, মানে একেবারে ঠান্ডা স্তর। এই স্তরে যেটা কি হয়, উল্কা লেগে তারা খসে যেটাকে বলে, সেইগুলো আসে কিন্তু আমাদের পৃথিবীতে, এরা কিন্তু ধ্বংস হয়ে যেত, বড় বড় রক্ত হয়ে যেত, মানুষ মারা যেত। এই স্তরে চলে আসার সময় এতটাই ঠান্ডা, উল্কা একদম পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে আর পৃথিবীটাকে রক্ষা করছে। ঠিক আছে, ওই জন্য এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তার নাম হচ্ছে মেসোপজ। ঠিক আছে, মেসোস্ফিয়ারের পরের যে স্তর তার নাম কি? ট্রপোস্ফিয়ার হলো, স্ট্র্যাটোস্ফিয়ার হলো, মেসোস্ফিয়ার কি হবে? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মানে এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে বরফটা বেশি হবে, থার্মো। তাহলে এই স্তরে যত উপরে উঠবো ধীরে 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 টেম্পারেচার অনেক বেশি হবে, 1200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই জন্য এর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কি হচ্ছে? থার্মোস্ফিয়ারে হচ্ছে বৈশিষ্ট্য কি, বা আয়োনোস্ফিয়ার বলে কেন? এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে বেতার তরঙ্গ। যে আমরা রেডিও শুনি, রেডিওতে কোনো তার আছে কি? তার নেই, কিন্তু কোথায় অস্ট্রেলিয়ায় খেলা হলে এখানে শুনতে পাবো। তাহলে বেতার তরঙ্গটা কি হচ্ছে? এই স্তরটা আছে বলে পৃথিবীতে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ঠিক আছে, তাহলে এইটার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, লাস্টটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার মানে এক্স মানে হচ্ছে বাইরে, একেবারে পৃথিবীর বাইরের যে স্তর, সেই স্তরটা হচ্ছে কি বলে? এক্সোস্ফিয়ার, একেবারে বাইরের স্তর। এই স্তরে আর তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু হচ্ছে কিছু মেরুজ্যোতিগুলো দেখা যায় মাঝে মাঝে। ঠিক আছে, এবং এই স্তরটা উপরে গেলে আর উপরের দিকে গেলে এটাকে আবার কি বলে? ম্যাগনেটোস্ফিয়ার। এখানে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন কণা পরস্পর সংঘর্ষের ফলে এক ধরনের কি হয় হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক এফেক্ট দেখা যায়। ঠিক আছে, ওই জন্য এর নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইটা যেটা পড়লে বুঝতে পেরেছো, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। বাড়িতে এইটা একটা খাতাতে তৈরি করবে, ছবি আঁকবে, একে স্তর করবে। ঠিক আছে, একটা পিচবোর্ড বা কার্ডবোর্ড নিয়ে একটা নিচে গোল করে পৃথিবীর মতো করে উপরে পরপর স্তরগুলো তৈরি করতে পারো। এখান থেকে কোশ্চেন হতে পারে কোন স্তরে বিমান চলে, কোন স্তরে জেট বিমান চলাচল করে, কোন স্তরে আমরা বসবাস করি, কোন স্তরটা থাকার জন্য উল্কা পুড়ে ছাই হয়ে যায়, আর কোন স্তরটা থাকার জন্য আমরা বেতার তরঙ্গটা প্রতিফলিত হওয়ার জন্য শুনতে পাই, বা মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখতে পাই। তাহলে এইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো জানলে তবে হচ্ছে পড়তে পারো। তাহলে এটা বোঝা গেছে প্রত্যেকে? ঠিক আছে, তাহলে আজকে রেখে দিই, ক্লাস শেষ। শেষ করতে